নমস্কার বন্ধুরা, ডিপ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো আজকে আবারও আমি টিটের পেপার 1 এবং পেপার 2 এর জন্য বাছাই করা 50 কোয়েশ্চেন্স আপনাদের সামনে নিয়ে এলাম। আশা করছি এই ভিডিওটা আপনাদের এক্সাম প্রিপারেশনের জন্য অনেকটা হেল্পফুল হবে। তো শুরু করছি আজকের ভিডিও প্রথম কোয়েশ্চেন্স দিয়ে, যেখানে বলা হয়েছে কোনো বিদ্যালয়ে কোনো বিষয়ের পরীক্ষায় ওই বিদ্যালয়ের ওই শ্রেণীর অধিকাংশ ছাত্রছাত্রী 80% বেশি নম্বর পেল। এক্ষেত্রে প্রশ্ন খুব সহজ হয়েছে, নাকি পরীক্ষা হলে টুকাটুকি হয়েছে, নাকি খুব বেশি ছেলে মেয়েদের পড়ানো ভালো হয়েছে। তো এখানে দেখুন, কোনো বিদ্যালয়ে কোনো বিষয়ের পরীক্ষায় ছাত্রছাত্রীরা কী করেছে, 80% এর বেশি নম্বর পেয়েছে। সেক্ষেত্রে কিন্তু প্রশ্ন খুব সহজ হতে পারে, কিংবা পরীক্ষা হলে টুকাটুকি হতে পারে, কোনো বেশি ছেলে মেয়েদের পড়ানো ভালো হয়েছে সেটাও কিন্তু হতে পারে। তো এখানে অপশন আমাদের হয়ে যাবে যে কোনোটি হতে পারে। উপরে ডি নাম্বার অপশন হয়ে যাবে যে কোনোটি হতে পারে। 2 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে কোনো বিদ্যালয়ে কোনো বিষয়ের পরীক্ষায় ওই বিদ্যালয়ের ওই শ্রেণীর অধিকাংশ শিক্ষার্থী 50% এর নিচে নম্বর পেয়েছে। এক্ষেত্রে প্রশ্ন হলো, তো প্রশ্নটা কি, নির্দিষ্ট নিয়ম মেনে প্রশ্ন করা হয়নি, সেই কারণে 50% এর নিচে নম্বর পেয়েছে। ঠিক আছে, এবার 3 নম্বর কোয়েশ্চেন আমরা দেখব, যেখানে বলা হয়েছে কোনো বিষয়ে কোনো ধরনের প্রশ্ন বেশি থাকা দরকার। কোনো বিষয়ে কোন ধরনের প্রশ্ন বেশি থাকা দরকার, সেটা হলো বোধমূলক প্রশ্ন। বোধমূলক প্রশ্ন কিন্তু কোনো বিষয়ে বেশি করে থাকা দরকার। তারপর আমরা মুভ করছি 4 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হচ্ছে সব এককের উপর সব ক্ষেত্রে যে ধরনের প্রশ্ন সব সময় দেওয়া যায় না তা হলো। তো সব এককের উপর সব ক্ষেত্রে যে ধরনের প্রশ্ন সব সময় দেওয়া যায় না সেটা হলো দক্ষতামূলক প্রশ্ন সবসময় দেওয়া সম্ভব হয় না। 5 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে দক্ষতামূলক প্রশ্ন হতে পারে। তো দক্ষতামূলক প্রশ্ন কীরকম হতে পারে, সেটা হলো চিত্র আঁকা। 6 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে শিক্ষার্থী প্রস্তুত হয়েছে কিনা তা পরীক্ষা করার জন্য সাধারণত করা হয়। তো শিক্ষার্থী প্রস্তুত হয়েছে কিনা তা পরীক্ষা করার জন্য সাধারণত কি করা হয়, শিক্ষক নির্মিত পারদর্শিতার পরীক্ষা করা হয়ে থাকে। 7 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে শিক্ষক নির্মিত অভিক্ষায় কি প্রশ্নের কাঠিন্য মান নির্ণয় করা হয়, প্রশ্নের পার্থক্যমূলক মান নির্ণয় করা হয়, উভয়ই নাকি কোনোটিই নয়। তো শিক্ষক নির্মিত অভিক্ষায় কিন্তু এখানে উপরের কোনোটি নয়, হয়ে যাবে এই কোয়েশ্চেনের এগেইনস্টে কারেক্ট আনসার। 8 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে আদর্শায়িত পারদর্শিতার অভিক্ষার জন্য প্রয়োজন। তো আদর্শায়িত পারদর্শিতার অভিক্ষার জন্য কি প্রয়োজন, সেটা হলো কাঠিন্য মান নির্ণয় করা। ঠিক আছে, আদর্শায়িত পারদর্শিতার অভিক্ষার জন্য প্রয়োজন কি হলো, সেটা হলো কাঠিন্য মান নির্ণয় করা। 9 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে আদর্শায়িত পারদর্শিতার অভিক্ষাপত্র তৈরি। আদর্শায়িত পারদর্শিতার অভিক্ষাপত্র তৈরি হয় কিসের সাপেক্ষে, সময় সাপেক্ষে, ব্যয় সাপেক্ষ এবং বেশি নির্ভরযোগ্য। তো এখানে আদর্শায়িত পারদর্শিতার অভিক্ষা যেটা, সেটা হলো সবগুলো হয়ে যাবে এই কোয়েশ্চেনের এগেইনস্টে কারেক্ট আনসার। ঠিক আছে, এবার আমরা মুভ করছি 10 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে শিক্ষক নির্মিত অভিজ্ঞাপত্র তৈরি। শিক্ষক নির্মিত অভিজ্ঞাপত্র তৈরি হয় কিসের ভিত্তিতে, সেটা হলো অপেক্ষাকৃত ব্যয় কম। ঠিক আছে, অপেক্ষাকৃত ব্যয় কম হয়ে যাবে এই কোয়েশ্চেনের এগেইনস্টে কারেক্ট আনসার। তারপর আমরা মুভ করছি 11 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা আছে শিক্ষার্থীর শিক্ষণী অগ্রগতি ভালো না হলে পুনর্শিক্ষণের পরে যে অভিক্ষা নেওয়া প্রয়োজন সেটি হলো। তো মনে রাখবেন, শিক্ষার্থীর শিক্ষণে যদি অগ্রগতি ভালো না হয় তাহলে পুনর্শিক্ষণের পর যে অভিক্ষা নেওয়া প্রয়োজন সেটা হলো দুর্বলতা নির্ণায়ক অভিক্ষা আমাদের নির্ণয় করতে হবে। খুব ইম্পর্টেন্ট, এটা ভালো করে মনে রাখবেন। তারপর আমরা মুভ করছি 12 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে একটি আদর্শায়িত অভিক্ষার যে বৈশিষ্ট্য না থাকলেও চলে সেটি হলো। তো একটি আদর্শায়িত অভিক্ষার যে বৈশিষ্ট্য না থাকলেও চলে সেটি হলো ব্যয়। তারপর 13 নম্বর কোয়েশ্চেন, যে কানে কম শুনে সেই শিক্ষার্থীর ক্ষেত্রে অগ্রগতি পরিমাপের জন্য যে অভিক্ষা প্রয়োগ করা প্রয়োজন তা হলো সম্পাদনীয় অভিক্ষা। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই সেটা মনে রাখবেন এবং আসার অনেকটাই পসিবিলিটি রয়েছে। যে কানে কম শুনে সেই শিক্ষার্থীর ক্ষেত্রে অগ্রগতি পরিমাপের জন্য যে অভিক্ষা প্রয়োগ করা প্রয়োজন তা হলো সম্পাদনীয় অভিক্ষা। তারপর 14 নম্বর কোয়েশ্চেন, পশ্চিমবঙ্গের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দৃষ্টিহীনদের জন্য কি করা হয়, পৃথক প্রশ্ন থাকে। এটা আমাদের ক্ষেত্রে বাধ্যতা নেই, বা আমাদের ত্রিপুরার ক্ষেত্রে আসারই অনেকটা চান্স রয়েছে। এটার মধ্যে এতটা গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপর আমরা 15 নম্বর কোয়েশ্চেনের দিকে
দেখব যেখানে বলা আছে যদি কোনো শিক্ষার্থী অন্ধ হয় তবে তার জন্য। তো মনে রাখবেন যদি কোনো শিক্ষার্থী অন্ধ যদি হয়ে যায় তাহলে তার চেয়ে কম যোগ্যতা সম্পন্ন শিক্ষার্থীর সাহায্যে পরীক্ষা দিতে পারে। তারপর মুভ করছি 16 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা আছে অন্ধদের পৃথক প্রশ্নপত্র। তো অন্ধদের পৃথক প্রশ্নপত্র কি করা উচিত, এতে সঠিক মূল্যায়ন করা যায়। অন্ধদের জন্য পৃথক প্রশ্নপত্র যদি আমরা বানাতে পারি তাহলে তাদের আলাদা বা সঠিক যে মূল্যায়ন সেটা আমরা করতে সক্ষম হই। 17 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে বিভিন্ন ধরনের নৈবিত্তিক প্রশ্নের কোনটি বেশি পরিমাণে গ্রহণযোগ্য। তো বিভিন্ন ধরনের নৈবিত্তিক প্রশ্নের কোনটি বেশি পরিমাণে গ্রহণযোগ্য, সেটা হলো বহুমুখী উত্তরধর্মী প্রশ্নসমূহ। ঠিক আছে, এবার মুভ করছি 18 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হচ্ছে রচনাধর্মী প্রশ্নের সুবিধা নয় যেটি, সেটি হলো সেটি হলো নির্ভরযোগ্যতা কম। 19 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে রচনাধর্মী প্রশ্নের বৈশিষ্ট্যের মধ্যে যেটি পড়ে না সেটি হলো কি পড়ে না, প্রশ্নের উত্তর বড় হয়, উত্তর লেখার স্বাধীনতা থাকে না, উত্তর লেখার ক্ষেত্রে স্বাধীনতা থাকে। তো এখানে দেখুন সি এবং ডি অপশন হয়ে যাবে। সি কি বলেছে, উত্তর লেখার ক্ষেত্রে স্বাধীনতা থাকে এবং যথার্থতা অনেক কম থাকে। ঠিক আছে, এবার মুভ করছি 20 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা আছে বর্তমানে শিক্ষাবিদদের কাছে যে ধরনের প্রশ্ন অধিক গ্রহণযোগ্য, আমি পূর্বে ভিডিওতে বলেছিলাম সেটা হলো নৈবিত্তিক। তারপর 21 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে নৈবিত্তিক প্রশ্ন অধিক সুবিধাজনক। নৈবিত্তিক প্রশ্ন অধিক সুবিধাজনক কেন? কারণ সেখানে মূল্যায়নের সময় কম লাগে। নৈবিত্তিক প্রশ্ন অধিক সুবিধাজনক কারণ সেখানে মূল্যায়ন করতে অনেক সময় কম খরচ হয়। ঠিক আছে, যা নৈবিত্তিক প্রশ্নের বৈশিষ্ট্য নয় তা হলো। তো এখানে দেখুন 22 নম্বর কোয়েশ্চেনে বলছে নৈবিত্তিক প্রশ্নের বৈশিষ্ট্য নয় সেটা হলো যথার্থতা হবে কি নাকি নৈবিত্তিক নাকি নির্ভরযোগ্য। অপশন ডি হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার, যেখানে বলা হয়েছে চিন্তা শক্তির বিকাশ ঘটে না। নৈবিত্তিক প্রশ্নের মধ্যে কি হয়, চিন্তা শক্তির বিকাশ বাচ্চারা তাদের ঘটাতে পারে সক্ষম হয় না। এবার মুভ করছি আমরা 23 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা আছে মূল্যায়নের ফলে অধিকাংশ শিক্ষার্থী বেশি নম্বর পেলে বলা যায়। তো মূল্যায়নের ফলস্বরূপ দেখা গেল যে অধিকাংশ শিক্ষার্থীরা কি পেল, বেশি নম্বর পেল। সেক্ষেত্রে আমরা কি করব, শিক্ষার্থীর অগ্রগতি যথাযথ হয়েছে, শিক্ষকের ভালোভাবে পড়িয়েছেন, পাঠ্যক্রম যথাযথ, সেক্ষেত্রে আমাদের সবটি অপশনই কারেক্ট হয়ে যাবে। ঠিক আছে, মূল্যায়নের ফলে অধিকাংশ শিক্ষার্থী বেশি নম্বর পেলে বলা যায় শিক্ষার্থীর অগ্রগতি যথাযথ হয়েছে, শিক্ষক ভালোভাবে পড়িয়েছেন, পাঠ্যক্রম যথাযথ। ঠিক আছে, এবার আমরা মুভ করছি 24 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হচ্ছে টেট পরীক্ষার ক্ষেত্রে প্রশ্নের আকৃতি হওয়া উচিত। তো টেট পরীক্ষার ক্ষেত্রে প্রশ্নের আকৃতি কীরূপ হওয়া উচিত, সেটা হলো MCQ বেসড হওয়া উচিত। 25 নম্বর কোয়েশ্চেনের ক্ষেত্রে, যেখানে বলা হচ্ছে শিক্ষণ প্রক্রিয়াকে উন্নততর করতে হলে প্রশ্নপত্রের আকৃতি হবে। শিক্ষণ প্রক্রিয়াকে উন্নততর করতে হলে প্রশ্নের আকৃতি কীরকম হওয়া উচিত, সেটা হলো নির্ভরযোগ্যতা থাকতে হবে, যথার্থতা থাকতে হবে এবং নৈর্ভিত্তিক প্রশ্নের ভিত্তিতেই আমাদের কি প্রশ্নপত্রের প্রকৃতিটা হতে হবে। তো সেক্ষেত্রে আমাদের সঠিক আনসার হবে সবগুলি। এবার আমরা মুভ করছি 26 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হচ্ছে শিক্ষণ প্রক্রিয়ায় কতটা অগ্রগতি হয়েছে তা জানার জন্য প্রয়োজন। তো শিক্ষণ প্রক্রিয়া কতটা অগ্রগতি হয়েছে সেটা জানার জন্য আমাদের ফর্মেটিভ মূল্যায়ন যেরকম প্রয়োজন সেরকম সামগ্রিক মূল্যায়নও প্রয়োজন। ঠিক আছে, উভয়ই হয়ে যাবে এই কোয়েশ্চেনের এগেইনস্টে কারেক্ট আনসার। 27 নম্বর কোয়েশ্চেনের দিকে আমরা মুভ করছি, যেখানে বলা আছে শ্রেণীকক্ষে একজন শিক্ষার্থী কতটুকু শিখলো জানার জন্য প্রয়োজন। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই এটা ভালো করে মনে রাখবেন, এক্সামে আসার অনেকটাই পসিবিলিটি রয়েছে। নিরবিচ্ছিন্ন মূল্যায়ন, তো শ্রেণীকক্ষে একজন শিক্ষার্থী কতটা শিখতে সক্ষম হয়েছে সেটা জানার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হলো নিরবিচ্ছিন্ন মূল্যায়ন। 28 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে সামগ্রিক মূল্যায়ন ব্যবস্থার অসুবিধা হলো। তো সামগ্রিক মূল্যায়ন ব্যবস্থার একটা অসুবিধা জানতে চাইছে, সেটা হলো অনেক সময় শিক্ষক সব একক প্রশ্ন করেন না। ঠিক আছে, তো এটা হলো একটা বড় অসুবিধা সামগ্রিক মূল্যায়নের ক্ষেত্রে। সামগ্রিক মূল্যায়ন ব্যবস্থার একটা সুবিধা জানতে চাইছে, সেটা হচ্ছে শিক্ষক সমগ্র এককগুলির উপর প্রশ্ন করার সুযোগ পান। শিক্ষক কি করতে পান, শিক্ষক সমগ্র এককগুলির উপর প্রশ্ন করার সুযোগ পান সেক্ষেত্রে। 30 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে সামগ্রিক মূল্যায়নের ক্ষেত্রে সামগ্রিক মূল্যায়নের ক্ষেত্রে শিক্ষকের কি করা উচিত, সেখানে বলছে সমগ্র এককগুলির উপর প্রশ্ন করা এবং সব ধরনের প্রশ্ন করা। এটা উভয়ই হয়ে যাবে এই কোয়েশ্চেনের এগেইনস্টে কারেক্ট আনসার। ক্লিয়ার? এবার আমরা মুভ করছি 31 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হচ্ছে সামগ্রিক মূল্যায়ন কি শিক্ষার্থীদের উপর বেশি চাপ পড়ে। সামগ্রিক মূল্যায়নে কি হয়, শিক্ষার্থীদের উপর বেশি পরিমাণে চাপ ফেলা হয়। 32 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে শ্রেণীতে শিক্ষার্থীদের চিন্তন ক্ষমতা বেড়েছে কিনা তা জানতে যে ধরনের প্রশ্নের প্রয়োজন। শ্রেণীতে শিক্ষার্থীদের চিন্তন ক্ষমতা
বাড়ছে কি না সেটা জানার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হলো সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন করা প্রয়োজন। কারণ আপনি ক্লাসে গেলেন, সেখানে যদি আপনি যে টপিকটা পড়াচ্ছেন সেখানে যদি আপনি বাচ্চাদেরকে প্রশ্ন করেন সেটা সে বুঝতে পেরেছে কিনা সেটা কিন্তু আপনি প্রশ্নের মাধ্যমে, সংক্ষিপ্ত প্রশ্ন করে সেটা আপনি বুঝতে পারবেন। তারপর 33 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে শ্রেণীতে কোনো ক্লাসে ছেলেটির কি শিখলো তা জানার জন্য প্রয়োজন। শ্রেণীতে কোনো ছাত্র ক্লাসে কি শিখলো তা জানার জন্য আমাদের যেটা করা প্রয়োজন সেটা হলো মূল্যায়ন। তারপর 34 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে কোনো বিষয়ের কোনো একক পড়ানোর আগে শিক্ষকের উচিত, কোনো বিষয়ের কোনো একক পড়ানোর আগে শিক্ষকের যেটা করা উচিত সেটা হলো ওই একক সম্বন্ধে পূর্বের কোনো প্রস্তুতি আছে কিনা তা দেখে নেওয়া। অর্থাৎ সেখানে গিয়ে আপনি যখন এই ক্লাসে যাবেন, কোনো নতুন টপিক শুরু করবেন, সেটা করার আগে আপনাকে ওই টপিক রিলেটেড কি করতে হবে, কোয়েশ্চেন করতে হবে, বুঝতে হবে যে ওই বিষয়ে তার পূর্বে কোনো জ্ঞান আছে কি না, ঠিক আছে, সেটা দেখে নিতে হবে। খুব ইম্পর্টেন্ট, এটাও আপকামিং টিচার পেপার 1 এবং পেপার 2 এর জন্য খুবই ইম্পর্টেন্ট রয়েছে, অবশ্যই সেটা মনে রাখবেন আপনারা। 35 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে কোনো শ্রেণীর ছাত্র কোনো প্রশ্নের উত্তর ভুল বললে শিক্ষকের উচিত। কোনো শ্রেণীর ছাত্র কোনো প্রশ্নের উত্তর ভুল বলে, তো সেক্ষেত্রে আপনাদের কী করা উচিত? অন্য শিক্ষার্থীদের সাহায্যে সঠিক উত্তর কী হতে পারে তা বের করে আনা, ঠিক আছে। এবার 36 নম্বর কোয়েশ্চেন, কোনো শ্রেণীতে শিক্ষার্থীরা সঠিক উত্তর দিতে না পারলে শিক্ষক কী করবেন? তো কোনো শ্রেণীতে শিক্ষার্থীরা যদি সঠিক উত্তর দিতে না পারলো, তো তখন আপনি একজন শিক্ষক হিসেবে কী করবেন? শিক্ষার্থী সঠিক সময় উত্তর দিতে পারলো না কেন তা অনুসন্ধান করে আগ্রহ সৃষ্টি করার চেষ্টা করবেন। সেক্ষেত্রে আপনি না তো ওকে বেত্রাঘাত করবেন, না তো ওকে পিটুনি দেবেন, না তো ওকে বকুনি দেবেন। আপনি কি করবেন? সঠিক উত্তর পারলো না কেন তা অনুসন্ধান করে আগ্রহ সৃষ্টি করার চেষ্টা করবেন। এবার আমরা মুখ করছি 37 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হচ্ছে শ্রেণীকক্ষের একক শেষ হওয়ার পর যে মূল্যায়ন করা হয় তাকে বলে। তো মনে রাখবেন, শ্রেণীকক্ষের একক শেষ হওয়ার পর যে মূল্যায়ন করা হয় সেটাকে কিন্তু ফর্মেটিভ ইভ্যালুয়েশন বা ফর্মেটিভ মূল্যায়ন বলা হয়। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই সেটা মনে রাখবেন। এই ধরনের কোয়েশ্চেন কিন্তু টেট এক্সামের ক্ষেত্রে আসার অনেকটাই পসিবিলিটি রয়েছে এবং এই ধরনের কোয়েশ্চেনই কিন্তু টেট এক্সামে বারবার হিট করা হয়। 38 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে যেটি একটি ভালো প্রশ্নপত্রের বৈশিষ্ট্য হওয়া উচিত নয় সেটি হলো। তো যেটি একটি ভালো প্রশ্নপত্রের বৈশিষ্ট্য হওয়া উচিত নয় সেটা কি? সেটা হলো বর্ণনামূলক প্রশ্ন, ঠিক আছে। বর্ণনামূলক প্রশ্ন কিন্তু একটি ভালো প্রশ্নের পত্রের বৈশিষ্ট্য হওয়া কখনোই উচিত নয়। 39 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে মূল্যায়নের অর্থ হলো। তো মূল্যায়নের অর্থ কি হওয়া উচিত? সেটা হলো সামগ্রিক উন্নতি বিচার করা। একটা বাচ্চার সামগ্রিক উন্নতি কতটুকু হয়েছে সেটা বিচার করাই হলো মূল্যায়নের অর্থ। 40 নম্বর কোয়েশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আপকামিং টিটের পেপার 1 এবং পেপার 2 এর জন্য অবশ্যই সেটা মনে রাখবেন। CRT এর পুরো কথাটি হলো ক্রাইটেরিয়ন রেফারেন্স টেস্ট। ক্রাইটেরিয়ন রেফারেন্স টেস্ট হলো CRT, ঠিক আছে। এবার আমরা মুভ করছি 41 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হচ্ছে NRT এর পুরো কথাটি হলো। তো মনে রাখবেন, NRT এর পুরো কথাটি হলো নর্ম রেফারেন্স টেস্ট, ঠিক আছে। NRT এর পুরো কথাটি হলো নর্ম রেফারেন্স টেস্ট। এবার আমরা মুভ করছি 42 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হচ্ছে NRT এর ক্ষেত্রে কি করা প্রয়োজন? NRT এর ক্ষেত্রে যথার্থতা প্রয়োজন এবং নির্ভরযোগ্যতা উভয়ই কিন্তু আমাদের প্রয়োজন NRT এর ক্ষেত্রে। এবার 43 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে NRT এর ক্ষেত্রে কি করা প্রয়োজন? পারদর্শিতার পরিমাপ এর উপর গুরুত্ব দেওয়া হয় এবং শিক্ষার্থীদের পারদর্শিতার অগ্রগতির উপর গুরুত্ব দেওয়া হয় কিন্তু। তো NRT এর ক্ষেত্রে আমি আবারও বলছি, পারদর্শিতার পরিমাপের উপর গুরুত্ব দেওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের পারদর্শিতার অগ্রগতির উপরও কিন্তু গুরুত্ব দেওয়া হয়। এটাও খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই সেটা মনে রাখবেন। 44 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে পাঠ্যবিষয়ে বিস্তৃতি পরিধি নিয়ে প্রশ্ন করা সম্ভব, যেখানে সেটি হলো নৈর্ভিত্তিক অভিক্ষায়। পাঠ্যবিষয়ে বিস্তৃত পরিধি নিয়ে প্রশ্ন করা সম্ভব, যেখানে সেটি হলো নৈর্ভিত্তিক অভিক্ষায়। 45 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে ব্যক্তিগত প্রভাব থাকবে সবচেয়ে বেশি যে ধরনের প্রশ্নের উত্তরের ক্ষেত্রে, সেটি হলো ব্যক্তিগত প্রভাব। সেক্ষেত্রেই বেশি দেখা যায় যেখানে রচনাধর্মী অভিক্ষার আয়োজন করা হয়, সেখানে কিন্তু ব্যক্তিগত প্রভাব বেশি দেখা যায়। খুব ইম্পর্টেন্ট, এটাও মনে রাখবেন। 46 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে একটি আদর্শ অভিজ্ঞাপত্র থাকবে মূল্যায়নের জন্য। প্রশ্ন, স্কোরিং কি, ব্লু প্রিন্ট, সবগুলো। 47 নম্বর কোয়েশ্চেন, ব্লু প্রিন্ট থেকে
কি জানা যায়? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই মনে রাখবেন। আপকামিং টিটেড পেপার 1 এবং পেপার 2 এর জন্য এককের উপ এককগুলির পরিপ্রেক্ষিতে ক্রাইটেরিয়া অনুযায়ী কি হয়? নম্বর বিভাজন। 48 নম্বর কোয়েশ্চেন, আদর্শ অভিজ্ঞাপত্রে যেটি আবশ্যক নয়। আদর্শ অভিজ্ঞাপত্রে কোনটি আবশ্যক নয়? বিকল্প প্রশ্ন থাকা উচিত নয়, ঠিক আছে? আদর্শ অভিজ্ঞাপত্রে বিকল্প প্রশ্ন থাকা কোনো প্রয়োজন নেই। 49 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে সবার জন্য শিক্ষা সংক্রান্ত ঘোষণায় বলা হয়েছে। তো সবার জন্য শিক্ষা সংক্রান্ত ঘোষণায় কি বলা হয়েছে? প্রতিটি শিশুর শিক্ষার অধিকার আছে, ঠিক আছে? তারপর 50 নাম্বার কোয়েশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং এবারে টেটে আসার অনেকটাই পসিবিলিটি রয়েছে, অবশ্যই আপনারা মনে রাখবেন। ইম্পেয়ারমেন্ট হলো কোনো শিক্ষার্থীর। তো আমরা সাধারণত যে কোনো বাচ্চাদেরকে দেখলে, যে চোখে দেখতে পায় না, কানে শুনতে পায় না, বা তার এক সামান্য সমস্যা রয়েছে, সেটা দৈহিক হতে পারে কিংবা মানসিক হতে পারে, তো আমরা সাধারণত তাকে কি বলি? তাকে আমরা বিকলাঙ্গ একটা আখ্যায়িত করি, কিন্তু সেরকমটা করা কিন্তু মোটেই ঠিক নয়। তো ইম্পেয়ারমেন্ট যে বিষয়টা হলো সেটা আমাদের বুঝতে হবে। ইম্পেয়ারমেন্ট হলো দৈহিকাকৃতি অঙ্গসংস্থানগত অস্বাভাবিকতা, যা সাধারণ কাজকর্মে খুব একটা অসুবিধার সৃষ্টি করে না। আপনি চোখে দেখতে পান না, দ্যাট মিনস আপনি বিকলাঙ্গ, সেরকম আখ্যায়িত করা কিন্তু আমাদের মোটেই উচিত নয়। তো সেক্ষেত্রে দৈহিকাকৃতি বা অঙ্গসংস্থানগত অস্বাভাবিকতা, যা সাধারণ কাজকর্মে খুব একটা অসুবিধার সৃষ্টি করে না, সেক্ষেত্রেই আমরা তাদেরকে বলবো ইম্পেয়ারমেন্ট। অর্থাৎ সে চোখে দেখতে পায় না, কিন্তু সে যে কাজটা করছে সে করে নিতে পারছে, সেক্ষেত্রে তার অসুবিধার সম্মুখীন হচ্ছে না। তো তখন আমরা সেটাকে বিকলাঙ্গ বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড বলতে পারি না, তখন সেটাকে আমরা ইম্পেয়ারমেন্ট বলবো, ঠিক আছে? তো এই ছিল আজকে পেডাগজি থেকে বাছাই করা 50 মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। আর এই 50 মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স আমি পুরোপুরি বোধমূলক কোয়েশ্চেন উপর ভিত্তি করে বানিয়েছি। আশা করছি এই ভিডিওটা আপনাদের এক্সাম প্রিপারেশনের জন্য অনেকটা হেল্পফুল হবে। আর এই ধরনের ভিডিও যদি আপনারা ডিপ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আরও পেতে চান, অবশ্যই ডিপ স্টাডি চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার চেষ্টা করবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে ডিপ স্টাডি চ্যানেলের সঙ্গে আরও গভীরভাবে জুড়ে থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।